আসসালামু আলাইকুম। তোমাদের পড়াচ্ছি বীজগাণিতিক চলরাশি। বীজগাণিতিক চলরাশির ধারণা, এই চ্যাপ্টারটা আবার পড়াচ্ছি। এই চ্যাপ্টারটার উপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এই কারণেই, কারণ হায়ার স্টাডি যে অর্থাৎ ক্লাস 7 থেকেই এই বীজগণিতের উপর ডিপেন্ড করে প্রচুর অঙ্ক আছে। বীজগণিত দিয়ে সমস্ত কিছু বেশিরভাগটাই আমাদের যেটা সলভ করতে হয় বেশি বীজগাণিতিক চলরাশির ধারণাটা, সেজন্য আর একবার দিয়ে রাখি। মনে করো আমাদের গ্রামে একটি মেলা হচ্ছে, আমার মা আমাকে কিছু টাকা দেবে বলেছে। তো কত টাকা দেবে আমাকে বলেনি, এবং একটি কথা বলে রেখেছে যে তোমার দাদাকে যত টাকা দেব তার চেয়ে তোমাকে 10 টাকা বেশি দেব। তাহলে আমার মা যদি আমাকে 20 টাকা দেয়, আমার মা যদি আমার দাদাকে 20 টাকা দেয়, আমাকে আর 10 টাকা বেশি দেবে, 30 টাকা। মা যদি 30 টাকা দেয় তাহলে আমাকে আর 10 টাকা বেশি দেবে, 40 টাকা। তাহলে মা কত টাকা দেবে সেইটা কিন্তু জানা যাচ্ছে না, এখানে কিন্তু নির্দিষ্ট নয়। তাহলে মা যে কত টাকা দিচ্ছে বা দেবে সেইটাকে আমরা একটি চলরাশি হিসাবে ধরতে পারি, যেটাকে এক্স লিখতে পারি। এম, এন, পি, কিউ, ও সাধারণত লিখবো না, কারণ ও আর শূন্য এই দুটো এক হয়ে যায়। লেটার আর নিউমেরিক্যাল ডিজিট দুটো এক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেজন্য ওটা লিখছি না। এ থেকে জেড পর্যন্ত যে কোনো সংখ্যায় লেখা যায়, যে কোনো সংখ্যা দিয়ে যে কোনো অক্ষর দিয়ে, লেটার দিয়ে চলরাশিগুলোকে বোঝানো হয়। সাধারণত চলরাশিগুলোকে স্মল লেটারের স্মল লেটারের এ, স্মল লেটারের বি, এইগুলো দ্বারা বোঝানো হয়। এবার আমি কি বললাম যে মা দাদাকে কত টাকা দেবে। মনে করি মা দাদাকে টাকা দেবে x টাকা। তাহলে যেই জিনিসটা আমি জানি না, বা যে জিনিসটা দেওয়া নেই বা বলা নেই স্পষ্ট করে, সেই জন্য আমাদেরকে লিখতে হয় মনে করি বা ধরি। একটা জিনিস ধরতে হয়, সেজন্য লিখতে হয় যে ধরি বা মনে করি। মা দাদাকে টাকা দেবে x টাকা। তাহলে আমাকে কত দেবেন? আমি বললাম যে আমাকে 10 টাকা বেশি দেবেন। তাহলে দাদা যে টাকাটা পাচ্ছে সেইটার সঙ্গে আরো 10 টাকা বেশি, অর্থাৎ যোগ করতে হবে নিশ্চয়ই 10 দিয়ে। তাহলে এইখানে আর মনে করি নয়, এইখানে অতএব দিয়ে লিখবো, কারণ এটাও মনে করতে হচ্ছে না, এটা এবার আন্দাজ হিসাবে ধরে নেই, মানে যে জিনিসটা হচ্ছে সেই জিনিসটাকে এবার তৈরি করার চেষ্টা করছি। মা তাহলে আমাকে দেবেন x যোগ 10 টাকা। এবার আমি যে বললাম যে x এখানে চলরাশি, আর তাহলে ধ্রুবক রাশি কোনটা? 10 ধ্রুবক, 1, 2, -5, -12, এগুলো সব কিন্তু ধ্রুবক সংখ্যা, নির্দিষ্ট একটি সংখ্যা, ধ্রুবক সংখ্যা। তাহলে -5, -100, +1000 এগুলো সব ধ্রুবক সংখ্যা। x, a, t, p, q এগুলো কি? এইগুলো হচ্ছে চলরাশি, চলসংখ্যা। এরপর যেটা বেরিয়েছে x + 10, এইটা তাহলে কোনটার মধ্যে পড়ছে? চল সংখ্যা না ধ্রুবক সংখ্যার মধ্যে পড়ছে? x + 10 গোটাটা কি? এবার একটা জিনিস প্রথম থেকে দেখো, যে জিনিসটা অজানা সেটাকে ধরা হয়েছে x, সেটা হলো চলরাশি। যেই জিনিসগুলো জানা, শুধু 10 জিনিস একটা বোঝায়,
শুধু 10 বলতে কিছু বুঝি, শুধু 10 বলতে কিছু একটা নাম্বার বুঝি, 10 টাকা বললে একটা কিছু বুঝবো, 10 কেজি বললে একটা কিছু বুঝবো, 10 যে একটা নির্দিষ্ট বোঝাচ্ছে, নির্দিষ্ট কিছু বোঝাচ্ছে, তাহলে ওইগুলো হলো ধ্রুবক। এবার মা যে আমাকে কত টাকা দিচ্ছেন x+10, এটাও কিন্তু নির্দিষ্ট নয়, সেই জন্য x+10টাও হলো চলরাশি। এই গোটা x+10 এটাও কিন্তু একটা চলরাশি। তাহলে চলরাশির সঙ্গে কিছু যোগ বিয়োগ ভাগ গুণ যদি থাকে সেটাও চলরাশি হয়ে যায়, কারণ সেটাও অনির্দিষ্ট হয়ে যাচ্ছে। যে মা আমাকে কত টাকা দেবেন সেটাও অনির্দিষ্ট, 30ও হতে পারে, 40 হতে পারে। এবার x+10 এইখানে কতগুলি পদ রয়েছে, এক একটা পদ হচ্ছে, এটা বলার আগে আর একটা উদাহরণ দেখাই, তাহলে সেখান থেকে পাবে। মনে করো তোমার বাবার বয়স, এটা একটা আলাদা অঙ্ক যাচ্ছে, তোমার বাবার বয়স যা, তোমার বাবার বয়স যেটা হবে, তোমার বয়স তোমার বাবার বয়সের চেয়ে অর্ধেকের চেয়ে 5 বছর কম। দশ বছর কম ধরো, তাহলে তোমার বাবার বয়স যেটা জানা নেই, তাহলে প্রথমে যেটা ধরতে হলো সেটাকে এক্স ধরলে, ধরি আমার বাবার বয়স এক্স বছর, একটা নির্দিষ্ট একক বসালাম এক্স বছর, তাহলে আমার বয়স কত হবে, যখন তোমার বলা হচ্ছে তখন এখানে তোমরা তখন আমার লিখবে, আমার বয়স বাবার বয়সের অর্ধেকে, অর্ধেক মানে একে 2 দিয়ে ভাগ করলেই অর্ধেক হয়, তার চেয়েও 10 বছর কম আমার বয়সটা, কম মানে ওইটা যা ছিল তার চেয়েও 10 বছর বিয়োগ দিলাম, তাহলে আমার বয়স, আমার বাবার বয়স যদি x বছর হয়, আমার বয়স x/2 বিয়োগ 10 বছর। এখানে চলসংখ্যা চলরাশি কোনটা রয়েছে, x রয়েছে, ধরো এখানে x ধরলে না, তুমি z ধরতে পারো, z। তাহলে তোমার বাবার বয়স যদি z বছর হয়, তোমার বয়স কিন্তু বইতে বলা ছিল যে তোমার বাবার চেয়ে অর্ধেকের চেয়েও 10 বছর কম তোমার বয়স, তাহলে তোমার এটা পেলে, তোমার বয়সের যে একটা বয়সের জন্য একটা যে রাশি পেলে, সেই রাশিটা কি কি ধ্রুবক সংখ্যা রয়েছে, এখানে 2 ধ্রুবক সংখ্যা রয়েছে, 10 রয়েছে, আর এখানে চল সংখ্যা চলরাশি কি রয়েছে, শুধুমাত্র z রয়েছে, চল সংখ্যা এখানে শুধুমাত্র z। এবার যেটা আগে বলছিলাম যে এর মধ্যে পদ কটা কটা করে পদ রয়েছে, এইখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছ দুটো রয়েছে, একটা x আর একটা যোগ 10 দিয়ে আছে, তাই x যোগ 10 মানে দুটো পদ রয়েছে, একটা এটা আর একটা এটা। পরের লাইনের এইখানে কটা কটা পদ হবে, একটা এটা আর একটা এটা। আবার যদি আর একটা সমীকরণ নয়, এরকম একটা রাশি দিই, মনে করো এখানে পদ কটা হলো, এখানে প্রথমে বলো চলরাশি কি কি, টি চলরাশি রয়েছে আর এম এখানে চলরাশি রয়েছে, ধ্রুবক কোনগুলো রয়েছে, ধ্রুবক 5 রয়েছে, 3 রয়েছে,
এবার এখানে পদ কটা, একটা এটা আর একটা এটা, তাহলে যোগ বা বিয়োগ আকারে যেগুলো থাকছে সেইগুলো আলাদা আলাদা এক একটা পদ ধরছি। এখানে পদ হলো দুটি, একটা 5t আর একটা 3m। 5t মানে বোঝায় 5 গুণ t, আর 3m মানে বোঝায় 3 গুণ m, আর z বাই 2 মানে বোঝাচ্ছে z ভাগ 2। কিন্তু যোগ বা বিয়োগের ক্ষেত্রে ওরকম ভাবে কিছু শর্টে করা যায় না, ওটা যোগ বা বিয়োগ হিসাবেই রেখে দিতে হয়। পরে আর একটা অঙ্ক ধরো, দেওয়া আছে তোমার মায়ের বয়স, তোমার বয়স ও তোমার দাদার বয়সের সমষ্টি। তোমার বয়স কত আর তোমার দাদার বয়স কত সেটা বলা নেই, এবং তোমার আর তোমার দাদার বয়সের সম্পর্কটাও বলা নেই, যে তোমার দাদা কতটা বড় বা তুমি কতটা ছোট, এভাবে বলা নেই। তাহলে দুজনের আলাদা আলাদা ধরতে হবে। তোমার একটা বয়স মানে একটা রাশি হিসেবে ধরতে হবে, আর তোমার দাদার বয়স আর একটা আলাদা চলরাশি ধরতে হবে। তোমার মায়ের বয়স কি বলেছি, যে তোমার আর তোমার দাদার দুটো বয়সের সমষ্টি। তাহলে ধরি আমার বয়স সমান a বছর, এবং দাদার বয়স সমান b বছর। যেহেতু দাদারটাও ধরা হচ্ছে আর আমারটাও ধরা হচ্ছে, সেহেতু ধরি এরপরে একটা লাইনই লিখছি বা একটি বাক্যেই লিখছি। তাহলে এইখান থেকে মায়ের বয়স কি পাওয়া যাবে, অতএব মায়ের বয়স সমান, যেটা বলা ছিল যে এটা আর এটার সমষ্টি হিসাবে, তাহলে a বছর যোগ b বছর, দুটোই যেহেতু বছর সেহেতু বছরটাকে বাইরে একবারে এককে লিখে a আর যোগ b এটা হিসাবে লিখতে পারি, a যোগ b বছর, এরকম ভাবে লিখতে পারা যায়। এখানে দুটো চলরাশি হলো একটা a আর একটা b। তোমাদের এইগুলো যেহেতু খুব ভালোভাবে পড়ানো হয়ে গেছে, সেই হেতু এই বীজগাণিতিক চলরাশির ধারণার এগুলো যেগুলো আছে খুবই সহজ, যেইগুলো একটু শক্তর মধ্যে আছে সেইটা হলো, শক্তর মধ্যে আছে বলতে সেগুলোকে একটু প্র্যাকটিস করতে হবে, না হলে ক্লাস 7-এ গিয়ে একটু খটকা লাগতে পারে। 66 পাতার এইগুলোকে একটু ভালো করে বোঝার চেষ্টা করব। আমি আর একবার বলে দিই, একদিন আগে সেটা বলেছিলাম। ওখানে পেজ নাম্বার 66-তে কিরকম আছে অঙ্কটা, যে কোনো একটা তার, এরকম একটা লম্বা তার রয়েছে, সেই তারটাকে তুমি বেঁকিয়ে বেঁকিয়ে একটা বর্গক্ষেত্র তৈরি করবে। এখানটা একটু বেঁকালে এটা এভাবে বেঁকিয়ে, এখানটা প্রথমে বেঁকিয়ে দিলে,
তারপরে এটাকে এইভাবে বেঁকালে, দিয়ে ওই যেটা ছিল ওইটাকেও বেঁকালে, দিয়ে এইভাবে বর্গক্ষেত্র তৈরি করলে। তাহলে এই যে বর্গক্ষেত্রটা তৈরি হলো তার এক একটি ধার, বর্গক্ষেত্র আগে মানে জানো যে প্রত্যেক বাহু সমান, প্রত্যেক বাহুটার দৈর্ঘ্য সমান, এই বাহু এই বাহু এই বাহু এই বাহু, এবং প্রত্যেক কোণ 90 ডিগ্রি। এখানে কোণের কোনো দরকার নেই, শুধুমাত্র বাহুর এখন দরকার। বলেছে তাহলে পরিসীমা বা ওই তারটির মোট দৈর্ঘ্য কত, ওই তারটা এটার দৈর্ঘ্য কি পেতে হবে, তাহলে বর্গক্ষেত্রটির পরিসীমা। তাহলে যদি ধরি বর্গক্ষেত্রের এক একটি বাহুর দৈর্ঘ্য সমান, এখানে ধরছি যেহেতু পি ধরলাম, পি যদি সেন্টিমিটারে, তারের দৈর্ঘ্য সেন্টিমিটারে থাকে বা মিটারে, যদি কোনো একক না থাকে, পি একক লিখে দিলাম। তাহলে বর্গক্ষেত্রটির পরিসীমা কত হবে? পরিসীমা সমান তোমাদের একটা সূত্র ছিল 4 গুণ বাহুর দৈর্ঘ্য, সেটাই বসাচ্ছ। 4 আছে 4, গুণ আছে গুণ, বাহুর দৈর্ঘ্য আছে, তাহলে বাহুর দৈর্ঘ্য কি পেয়েছি? পি পেয়েছি। তাহলে এটার জায়গায় পি একক ছিল, পি একক। আবার যদি গুণ করলে, এর পাশাপাশি গুণ করলে সংখ্যা আর চলরাশি পরস্পর পাশাপাশি বসে যায়, 4 আর পি গুণ করলে 4p হয়ে যায় একক। এইখানে যে পিটা কিন্তু পিটা চলরাশি ধরেছি। এবার 4p যেটা তৈরি হলো, 4 গুণ পি, এটাও চলরাশি, কারণ 4p তে পিটা রয়েছে, পিটা অজানা, সেহেতু 4pটাও অজানা, বা 4p এটা অজানা, সেজন্য 4pটা চলরাশি। এক্ষেত্রে বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু কিন্তু সমান, কিন্তু যদি একটি বিষমবাহু ত্রিভুজ হয়, বিষমবাহু ত্রিভুজ, তার পরিসীমা কিভাবে বের করবে? বিষমবাহু ত্রিভুজ, তিনটি বাহুর দৈর্ঘ্যই আলাদা আলাদা। তাহলে এই একটা বাহু ধরছি এ, ওটা ধরছি বি, এটা ধরছি সি, বা এক্স ওয়াই জেড বা পি কিউ আর, যে কোনো রকম ধরতে পারো। তিনটি যেহেতু আলাদা, তাই আলাদা আলাদা চলরাশি ধরলাম। তাহলে কি লিখতে হবে? ধরি বিষমবাহু ত্রিভুজটির বাহুগুলি এ, বি, সি, এগুলো সব একক দিতে হবে, একক। কোনো একক যেহেতু বলা নেই, শুধু একক লিখলাম। পরিসীমা কি হবে? এ যোগ বি যোগ সি, কারণ তিনটি বাহুর দৈর্ঘ্যের যোগফলই হলো ত্রিভুজের পরিসীমা। তাহলে এখানে পরিসীমা লিখছি। এখানে এ বি আর সি তিনটি আলাদা, সেহেতু কারোর সঙ্গে কারো যোগ হবে না, এরকম ভাবে রয়ে গেল। তারপর তোমাদের যেইগুলো নেই তার মধ্যে একটু একটু পড়িয়ে রাখি, একটু একটু চেনা পরিচিত হয়ে থাকো।
সুবিধা হয়। মনে করো যোগ বিয়োগ করো আছে বা সরল করো আছে, সরল করো। একবারে ডান দিকে লিখছি এখানে সরল করো। এই প্রত্যেকটা সরল করবে। প্রথমে 5p প্লাস 3p, এই দুটোকে যোগ করতে হবে। 5p আর 3p, তাহলে সরল করে কি করবে, এদিকে আমি দেখাই। যখন চলরাশি একই রয়েছে p আর p, এদিকেও p ওদিকেও p সমান, তখন যখন যোগ থাকবে তখন এই সংখ্যাগুলোর যোগ করব, আর বিয়োগ থাকলে সংখ্যাগুলোর বিয়োগ করব। আর পিটা যেমন আছে পিটা বসাবো শুধুমাত্র যোগ আর বিয়োগের ক্ষেত্রে। তাহলে 5p আর 3p মিলে কত হবে, 5 আর 3 যোগ করব, 5 আর 3 এ 8 হয়, 8 আর p দুজনেরই আছে তাই শুধু p, 2p নয়, p এর স্কয়ারও নয়, শুধু p যোগ করার সময় p, তা p রয়ে গেল। এরপর যদি এরকম থাকতো, দুয়ের দাগের অন্য আরেকটা অঙ্ক দেখায়। নাইন এক্স বিয়োগ 3x এরকম যদি থাকে তখন কি হবে, এটাও তেমন আছে যে বিয়োগ আছে x আর x চলরাশি একই রয়েছে সেহেতু বিয়োগ যাবে। কি কি বিয়োগ করতে হবে, এখানে সংখ্যাগুলো বিয়োগ করতে হবে, 9 বিয়োগ 3 করতে হবে। তাহলে 9x বিয়োগ 3x সমান 9 আর 3 বিয়োগ করছি কত হচ্ছে 6। আর তোমরা ক্লাস 6 এ প্লাস না মাইনাস হয় সেটা জেনেছো, 9 এর আগে কিছু নেই মানে প্লাস চিহ্নটা রয়েছে। আর 9 সংখ্যাটা বড়, 3 বড় নয়, 9 বড়, তাহলে 9 এর আগে যে চিহ্নটা ছিল সেই চিহ্নটাই বসবে প্লাস 6। 9 থেকে 3 বাদ দিলে 6 হয় অর্থাৎ প্লাস 6। আর দুজনের ক্ষেত্রেই x রয়েছে তাই x বসলো। তাহলে বিয়োগের ক্ষেত্রে কি রকম হয়, শুধুমাত্র সংখ্যাগুলো বিয়োগ হয় যদি চলরাশির মান একই থাকে x আর x। তারপর অন্য আরেকটা দেখাই, 3 দাগে মনে করো একটা আছে এটা আছে 16xy বিয়োগ 8xy যোগ 4xy। এটা বন্ধনী আছে প্লাস 4xy। প্রথমে ফার্স্ট ব্র্যাকেট আছে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেইটার কাজটা আগে নিশ্চয়ই করতে হবে। এবার কাজটা হচ্ছে কি হয়নি দেখি আগে। এটারও চলরাশিগুলো xy, এরও চলরাশি xy গুণাকারে xy। তাহলে এই সংখ্যা আর এই সংখ্যা বিয়োগ আকারে আছে, বিয়োগ করতে পারবো। 16 আর থেকে 8 বিয়োগ দিলে কত হয়, 8 হয়, 8। xy আর xy দুজনেরই xy রয়েছে তাই এরও xy। তাহলে এইখান থেকে এতদূর কাজ হয়ে গেল, পড়ে রইলো এটা, ওটাই লিখে দিই। তারপরের লাইনে দেখি, এটাও xy রয়েছে, এটাও xy রয়েছে, তাহলে এই সংখ্যাগুলো আবার যোগ করতে পারবো। 8 আর 4 যোগ আকারে আছে, 8 আর 4 হবে 12। xy যেরকম দুজনেরই আছে তাই xy হবে। তাহলে এই সরলটা কি হলো, 12xy।
তাহলে যোগ বা বিয়োগের ক্ষেত্রে চলরাশি একই থাকতে হয়। কোনো প্রকার চলরাশি আলাদা হলে তাদের যোগ বা বিয়োগ করা যায় না। একটা উদাহরণ এখানে দেখায়। মনে করো এই 4 দাগেরটা আছে 5mn - 2m। এইখানে চলরাশি রয়েছে mn আর এইখানে চলরাশি শুধু m। তাহলে ওইটা থেকে ওইটা বিয়োগ যাবে না, চলরাশি মিলছে না, সেহেতু 5 থেকে 2 এটা বিয়োগ যাবে না, এটা যেরকম আছে সেরকমই রয়ে যাবে, একে সরল করা হবে না। যোগ বা বিয়োগের ক্ষেত্রে চলরাশিগুলো একই থাকলে যোগ বা বিয়োগ করা যায়, কিন্তু গুণ বা ভাগের ক্ষেত্রে একই না থাকলেও চলবে। দেখাই তাহলে। প্রথম যেটা দেখিয়েছিলাম 5 গুণ x, 5 গুণ x একটা চলরাশি, একটা ধ্রুবক আর একটা চলরাশি, তাহলে দুটো গুণ করা যাবে, কিন্তু এখানে গুণ ভাগের ক্ষেত্রে এরকম হয় না। তাহলে 5 আর x গুণ করে হয়ে যায় 5x, এভাবে লেখা গেল। এইভাবে যদি থাকে 6 দাগেরটা একটা দেখায়। যদি এরকম থাকে 2 আর গুণ 9টি, তখন কি হবে? গুণের ক্ষেত্রে বলেছি পাশাপাশি বসে যায়, চলরাশিগুলো পাশাপাশি বসে যায়, কিন্তু 2 আর 9 তো গুণ আকারে আছে, এটা তো আর 2 আর 9 না গুণ করে 29 বসিয়ে দেবো না। তাহলে 2 গুণ 9, 9 দুগুণে কত হয়? 18, 18 লিখবো। আর 8টি গুণ করা যাবে না, সেহেতু পাশাপাশি বসে যাবে 8টি, 18 8টি। এভাবে একটু একটু শিখে রাখবে। এই কটা, এইগুলো ক্লাস 7 আছে, যদিও 6 এ নেই, তবু কিছুটা হলে জানা দরকার, যাতে ক্লাস 7 এও সহজ হয়ে যায়।